This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এক্স ফ্যাক্টর এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান। আমরা যখন এই অনুষ্ঠানটা আপনি দেখছেন তখন আমি আপনাদের থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে রয়েছি, অর্থাৎ স্টুডিও থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে আমি সার্ভেতে ব্যস্ত আছি। তবু এই প্রোগ্রামটা আগেই রেকর্ড করে রেখেছিলাম সকালে, তাই আপনারা এখন দেখছেন। এর পরের অনুষ্ঠানগুলো বেশ অনিয়মিত হয়ে পড়বে এই দিন সাতেকের জন্য। আগামী সোমবার থেকে আবার হয়তো নিয়মিত অনুষ্ঠান দেখতে পাবেন, অনিয়মিত হয়ে পড়বে। যখন যেমন সুযোগ পাবো অনুষ্ঠানটা করব এই কাজ করতে করতেই। যাকে আমরা একটা বিরাট ধ্বংসের আভাস পাচ্ছি ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে। দেখুন, ডলারের দাম প্রায় 100 ছুঁই ছুঁই, সোনার দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ছুঁই ছুঁই। মানে শেয়ার বাজারে যেভাবে ধস নামছে, যেভাবে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিয়ে যাচ্ছেন, সেই শেয়ার কিনেও শেয়ার বাজারে ধস রোখা যাচ্ছে না। যারা সাধারণ বিনিয়োগকারী, আমার আপনার মতন যারা মধ্যবিত্ত বা একটু উচ্চবিত্ত, যারা শেয়ারে টাকা পয়সা ইনভেস্ট করেন, তারা কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে। দেশে বেকারিত্বের হার চরমে। স্বাধীনতার পরে এত বেকার সংখ্যা আগে কখনো ছিল না। অথচ তিনি বলছেন সব চাঙ্গাসি। তিনি শুধু বলছেন না, আমাদের দেশের মিডিয়াও দেখাচ্ছে সব চাঙ্গাসি। দেশের মিডিয়া হিন্দু মুসলিম দেখায়, কোন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, কোন মসজিদের নিচে মন্দির ছিল, এইসব খুঁজে বেড়ায়, কিন্তু বেকারের সমস্যা নিয়ে বলে না। আপনি জানেন কিনা জানি না, গত মোদী সরকার 2014 আসার পর প্রায় 10-12 বছর কেটে গেল। এই যে 10-11 বছরের মধ্যে দেশে একটাও বড় শিল্প কিন্তু স্থাপিত হয়নি, কই বিনিয়োগ করতে আসেনি। এবং আপনাকে বলি যে যারা বিনিয়োগ করেছে তারাও কিন্তু এখান থেকে মুখ ফেরাতে শুরু করেছে। হ্যাঁ, তারাও মুখ ফেরাতে শুরু করেছে, কারণ ভারতে তাদের পণ্যের চাহিদা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সবটাই বলবো, একটু একটু ধৈর্য ধরে শুনুন। আমি আগেই বলছি, আমি অর্থনীতির লোক নই, অর্থনীতি বুঝি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, যারা রোজ সকালবেলা আমরা বাজারে গিয়ে দরাদরি করে মাছ কিনি, সবজি কিনি, সেই রকম একজন বাঙালি হিসেবে যেটুকু অর্থনীতি দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজ। দেখুন, এই যে 140 কোটির দেশ, বিরাট বড় মার্কেট। 140 কোটির দেশ যদি মানে এত বড় মার্কেট কেউ পায়, যার যে কোনো লোকের কাছেই লোভনীয়, তাহলে বিদেশি কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করছে না কেন? কারণ একটাই, এই 140 কোটি মানুষের ক্রয় ক্ষমতা নেই, কেনার ক্ষমতা নেই। এখানে মানুষ আছে প্রচুর, কিনবে কে? মানুষের কাছে পয়সা নেই। আপনি জানেন, সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত, নিম্নবিত্তের কথা ছেড়ে দিন, যারা দারিদ্র সীমার নিচে তাদের কথা ছেড়ে দিন, মধ্যবিত্ত যেটা ভারতবর্ষের মূল স্তম্ভ ছিল, অর্থনৈতিক স্তম্ভ ছিল, সেই মধ্যবিত্তের সঞ্চয় বলে এখন আর কিছু নেই। সবার সঞ্চয় তলানিতে চলে গিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা খারাপ। আর এদিকে বড় শিল্প তো আসছে না, উল্টে ভারত সরকার করছে কি, যে ভারতের সরকারি যে শিল্পগুলো, বড় বড় শিল্প, সেইগুলো তারা আম্বানি আদানিদেরকে বেচে দিচ্ছেন। আবার বেচে দেওয়ার জন্য যারা কিনবে তাদের তো টাকা লাগবে। সেই আম্বানি আদানিদের টাকা জোগাচ্ছে কারা? দেশের ব্যাংক, দেশের বীমা সংস্থা জোগাচ্ছে। ভালো কথা, তারা লোন দিচ্ছে আম্বানি আদানিদের, তারপরে কিছুদিন পর সেই লোনটাকে মুকুবও করে দিচ্ছে। অর্থাৎ আমার আপনার গচ্ছিত টাকা যেটা বীমা এবং ব্যাংকে রাখা আছে, সেই টাকা প্রথমে লোন দেওয়া হচ্ছে, তারপরে তা মুকুব করে দেওয়া হচ্ছে। আমার আপনার টাকায় বড় লোক হয়ে যাচ্ছে আম্বানি আর আদানিরা। তিনি বলছেন সব চাঙ্গাসি, সব নাকি চাঙ্গা আছে, সব নাকি ভালো চলছে ভারতে। এই যে 80 কোটি মানুষকে 5 কিলো করে আনাজ দেওয়ার প্রকল্পের কথা ভারত সরকার খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করে, এবং যেটা নিয়ে বেশ হাসাহাসিও করে অন্যান্য দেশ, যে তারা নাকি পঞ্চম অর্থনৈতিক দেশ, অথচ দেশের মানুষকে 5 কিলো করে আনাজ কেন দিতে হয়? তাহলে সেই 5 কিলো আনাজে কোপ পড়তে চলেছে। এবার আর 5 কিলো করে আনাজ সকলে পাবে না। সেনাবাহিনী যারা আমার দেশের সুরক্ষার জন্য প্রাণ দেন, দেশের
সুরক্ষার জন্য সীমানায় মোতায়েন থাকেন, দিন রাত ঝড় বৃষ্টি বরফ তুষার ঝড় সব উপেক্ষা করে তাদের পেনশন বন্ধ। ভাবুন তাহলে। এবং সরকার কি করছে? বিভিন্ন ছুতোনাতায় আমার আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নিচ্ছে। প্রতি 100 টাকায় প্রায় 42 টাকার ট্যাক্স নিয়ে নিচ্ছে সরকার। বাঁচছে কত? যে টাকাটা বাঁচছে সেইটা আমার আপনার। 100 টাকায় 42 থেকে 45 টাকা ট্যাক্স কেটে নিচ্ছে সরকার। ভাবুন, আপনার কষ্টার্জিত টাকা সরকার বিভিন্নভাবে কেটে নিচ্ছে, কখনো জিএসটির মাধ্যমে, কখনো ইনকাম ট্যাক্সের মাধ্যমে, কখনো টোল ট্যাক্সের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি মাধ্যমে সরকার কেটে নিচ্ছে। এইরকম একটা দেশে আমরা বসবাস করছি, অথচ তিনি বলছেন সব চাঙ্গাসি। এই যে সব চাঙ্গাসি বলা, এইটা হচ্ছে কি একটা মোড়ক লোককে দেখানো, প্যাকেজিং, এবং এই প্যাকেজিং দেখাতে অভ্যস্ত আমাদের মিডিয়া। কিন্তু এইখান থেকে বেঁচে ওঠার উপায় কি? ভারতবর্ষে এই অর্থনৈতিক সংকট প্রথম না। মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন তখন কিন্তু ভারতে এরকম একটা বিরাট অর্থনৈতিক সংকট সামনে এসে গিয়েছিল, এবং সেটা মনমোহন সিং অত্যন্ত দক্ষতার সাথে সামলেছেন। অটল বিহারী বাজপেয়ীর আমলে যখন পোখরান পরমাণু বিস্ফোরণের পরমাণু পরীক্ষা হয়, তখনও একটা বিরাট বড় থ্রাস্ট এসেছিল সারা বিশ্বের থেকে, সেটাও সামলানো গিয়েছে। কিন্তু আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আমাদের প্রধানমন্ত্রী এই যে ভয়ঙ্কর ধ্বংসের মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেটা কি সামলাতে পারবেন? বলছি সে কথা। দেখুন, এই যে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের টাকাই আমাদের থেকে কেটে নেওয়া হচ্ছে, তার বিনিময়ে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি খালি সড়ক, রাস্তাঘাট তৈরি হচ্ছে, এবং সেই রাস্তাঘাটে এত টোল বসছে যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর কি পাচ্ছি? সরকারি পরিষেবা বলতে কিচ্ছু পাচ্ছি না। পশ্চিমবাংলা থেকে যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সরকারি পরিষেবা শূন্য। এমনকি আবাস যোজনার টাকা তারা আটকে রাখছে, জিএসটির টাকা আটকে রাখছে, 100 দিনের কাজের টাকা আটকে রাখছে। তাহলে এই যে এত টাকা ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? সব আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বিরাট ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি আমরা। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইথিওপিয়া বলুন, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, তাদের সাথে আমাদের কোনো তফাৎ থাকবে না। এখানেও কিন্তু তীব্র আর্থিক সংকটের মধ্যে আমরা পড়তে চলেছি। দেখুন, বহু এমনি তো কোনো শিল্প আসছে না, তার মধ্যে যে শিল্পগুলো এখনও চলছে, যে সবচেয়ে বড় ব্যাংক, বিমা এবং রেল, এই 3টে জায়গায় নিয়োগ আজকে দীর্ঘদিন ধরে হচ্ছে না। বহু শূন্যপদ পড়ে রয়েছে, রেলে শূন্যপদ পড়ে রয়েছে। ব্যাংকের কর্মীদের সাথে কথা বলবেন, 4 জনের কাজ 1 জনকে করতে হচ্ছে। বিমার ক্ষেত্রেও তাই। এই যে বিরাট একটা মানুষের চাকরি হচ্ছে না, এই মানুষগুলোর হাতে রোজগার নেই। তারপরে যেটুকু রোজগার আছে মানুষের হাতে, সেখানেও জিএসটি বসিয়ে, ইনকাম ট্যাক্স বসিয়ে, বিভিন্ন রকম সেস বসিয়ে, টোল ট্যাক্স বসিয়ে মানুষের থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ কিনবে কি করে? যে দেশের মানুষের ক্রয় ক্ষমতাই নেই, সে দেশে ব্যবসা করতে আসবে কে? প্রোডাক্ট বানালে কিনবেটা কে? এই যে বিভিন্ন কোম্পানি দেশ থেকে ছেড়ে চলে যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ এখানে বিক্রি নেই, বাজার নেই। 140 কোটির দেশ, এই মানুষগুলোর হাতে টাকা নেই যে তারা বিদেশি পণ্য এদেশে তৈরি হলে কিনবে। নেই। টেসলা গাড়ি কোম্পানি আসছে, সে গাড়ির দাম নাকি 40-42 লাখ টাকা। কতজন কিনতে পারবে জানি না, 40-42 লাখ টাকা কিনা, কিন্তু যা কানাঘুষো শুনছি 40-42 লক্ষ টাকা। মোবাইল রিচার্জের দাম কোথায় গিয়ে পৌঁছেছে বলুন তো? এই কদিন আগেও 199 টাকায় রিচার্জ করা যেত, এখন কত টাকা লাগছে? প্রতিটি জিনিসের দাম বেড়ে চলেছে, পরিষেবা উন্নত হচ্ছে না। এই যে 5G পরিষেবা বলছে, সেটা 3Gরও অধম। এরকম পরিষেবা দেওয়া হচ্ছে, কেউ কিছু বলার নেই। সবটাই যেন বিক্রি হয়ে গিয়েছে সরকারের কাছে।
কারণ সরকারের কাছে বিরাট একটা ভোট আছে, তারা বেশ কিছু আসনে জিতে এসেছে। আর যারা সরকারের শরিক তারা ইডি সিবিআই এর ভয়ে ভীত যে তারা সরকার থেকে মানে সমর্থন তুলে নিলে তাদের বাড়িতে ইডির রেড হবে, সিবিআই এর রেড হবে, তারা জেলে যাবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ চলছে। অর্থনৈতিক স্থিরতা নেই, রাজনৈতিক স্থিরতা নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। তো এইরকম অবস্থায় একটা দেশে কি করে সব চাঙ্গাসি হতে পারে? এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমরা যে মানুষ যদি কিনতে না পারে তাহলে এই দেশে পণ্য উৎপাদন করতে আসবে কে, জিডিপিটা বাড়বে কি করে? পশ্চিমবঙ্গ সরকার যে পদ্ধতিটা নিয়েছে যে সাধারণ মানুষের কাছে সামান্য কিছু হলেও প্রতি মাসে টাকা পাঠাচ্ছে তারা। এইভাবে কেন্দ্রীয় সরকার যদি সাধারণ মানুষের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা না করে, সেই টাকাগুলো যদি শুধু আম্বানি আদানিদের লোন দিয়ে পরে মুকুব করে দেয়, তাহলে কিন্তু দেশের অর্থনীতি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ভারতবর্ষের মানুষের হাতে টাকার যোগান দিতে হবে। যদি তাদের কর্মসংস্থান করে দেওয়া যায় তাই হোক, যদি কর্মসংস্থান না হয় তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার বা ইত্যাদির মতন প্রকল্পের মাধ্যমে দেওয়া হোক সারা দেশের মানুষকে, যাতে তারা মাস গেলে কিছু টাকা পায় এবং সেটা খরচ করে দেশের অর্থনীতিকে সচল রাখে। যে বিভিন্ন প্রোডাক্ট বিদেশ থেকে আসে, সেই প্রোডাক্টগুলো এখানে আসছে, যেটা ম্যানুফ্যাকচার্ড হয়ে আসছে, তৈরি হয়ে আসছে, আমি তার কথা বলছি না, কিন্তু যেটা আমাদের দেশে তৈরি হয় বিদেশি কোম্পানি, যেমন সোনি টিভির বিভিন্ন অংশ বিদেশ থেকে আসে, বা স্যামসাংয়ের বিভিন্ন অংশ বিদেশ থেকে এসে এদেশে অ্যাসেম্বল হয়। কিন্তু টিভি বিক্রির খবর জানেন কোথায় তলানিতে গিয়ে পড়েছে? কোন তলানিতে চলে গিয়েছে টেলিভিশন বিক্রি? এই যে মানুষের হাতে টাকা নেই বলে তারা কিনতে পারছেন না, এবং কিনতে পারছেন না বলে কোম্পানিগুলো ভারত থেকে মুখ ফেরাচ্ছে, কি হবে? এটাও তো ইথিওপিয়া হবে, এটাও তো উগান্ডা হবে, এটাও তো সেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, শ্রীলঙ্কার মতন হয়ে যাবে, এবং সেটা হতে আর বাকি নেই। আমরা প্রায় ধ্বংসের শেষ অবস্থায় এসে পৌঁছেছি। এখনও যদি ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মানুষের হাতে টাকা না দেওয়া হয়, মানুষকে যদি সরাসরি টাকা নাও দিতে পারেন, অন্তত যে টাকার ট্যাক্স তুলছেন সেই টাকাটা মানুষের কল্যাণে কাজে লাগানো হোক, সেই টাকাটা রেলে বিনিয়োগ করা হোক, আম্বানি আদানিদেরকে না দিয়ে। রেলে বিনিয়োগ করলে রেলে কি বেশ কিছু কর্মসংস্থান হতে পারে, মানুষ কিছু রোজগার পাবে, বিমায় হোক, ব্যাংকে হোক, সব জায়গাগুলোকে রুগ্ন করে দিয়ে আম্বানি আদানিদেরকে কিন্তু বড়লোক করে দেওয়া হচ্ছে। আম্বানি আদানি মানে শুধু দুটো সংস্থা নয়, এরকম বেশ কিছু সংস্থা আছে, এমনকি জয় শাহ, অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থাতেও কিন্তু সরকার লোন মুকুব করে দিয়েছে। আপনি ব্যাংক থেকে একটা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার লোন নিন, আপনাকে ব্যাংক মুকুব করে? আপনার বাড়িতে 14 বার নোটিশ পাঠাবে, মাসেলম্যান পাঠাবে, গুন্ডা পাঠাবে, আপনাকে অপমান করবে। আর জয় শাহ যেহেতু অমিত শাহের ছেলে, তার কোম্পানির টাকা মুকুব হয়ে গিয়েছে। এরকম অসংখ্য কোম্পানির টাকা মুকুব করে দিচ্ছে সরকার, যারা সরকারের পক্ষে। তো এইভাবে যদি সরকার চলে এবং শুধুমাত্র কয়েকজন ব্যবসায়ীকে বড়লোক করার চেষ্টা হয়, দেশের অর্থনীতিকে সচল রাখতে গিয়ে সাধারণ মানুষের কাছে যদি টাকা না পৌঁছয়, এ দেশ 2 থেকে 3 বছরের মধ্যে ঝুরঝুর করে ভেঙে পড়বে ভারতীয় অর্থনীতি। এটা জেনে রাখুন, নিশ্চিন্তে থাকুন। এবং এই যে আপনার সঞ্চয় কমে গিয়েছে, সুদের হার কমে গিয়েছে, আপনাদের মধ্যে যারা এখন চাকরি করছেন তাদের অনেকেই ভবিষ্যতে পেনশন পাবেন না, এবং এই সংখ্যাটা তো কম। সাধারণ যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন তাদের অবস্থা ভাবুন, তাদের রোজগার কত দিন পিছু এটা দেখুন। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের কথা ভাবুন। আমরা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, এবং তিনি মানে সেই অনুষ্ঠানগুলো দেখেছেন, এবং খুব শিগগিরই হয়তো সেই নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। খুব শিগগিরই মানে আগামী সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস নাগাদ তিনি হয়তো কিছু একটা সিদ্ধান্ত নেবেন। যাক গে, সেটা পরের কথা, যখন নেবেন তখন সেটা নিয়ে কথা বলবো। কিন্তু ভারত সরকার ভারতের অর্থনীতিকে চাঙ্গা রাখতে গিয়ে তারা শুধু চাঙ্গা রাখছে কয়েকজন ব্যবসায়ী সংস্থাকে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তারা আদায় করছে, সেই টাকা তৈরি হচ্ছে শুধু রাস্তা। নীতিন গডকরি রাস্তা তৈরি করছেন আর মোটা মোটা টোল ট্যাক্স বসিয়ে সেই রাস্তার পয়সা উসুল করে নিচ্ছেন, আর সেই টাকা চলে যাচ্ছে ব্যাংক এবং বিমার মাধ্যমে এই বড় বড় কোম্পানিদের লোন হিসেবে। সেই লোন পরবর্তীকালে মুকুব করে দেওয়া হচ্ছে। মাঝখানে বিপদে পড়ছে কারা? আমি আপনি। সরকারি স্তরে কোনো পরিষেবা পাচ্ছি না, আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। তাহলে এই দেশটা চলবে কি করে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে দেশটা কিন্তু আর 2-3 বছরের বেশি এই অর্থনীতি আর টিকবে না।
আপনার কি মনে হয় কমেন্ট করে লিখে জানান। আর আমি ইতিমধ্যেই সফরে বেরিয়ে পড়েছি, এটা আগে রেকর্ড করা অনুষ্ঠান, এবং এখন থেকে মানে আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠান একটু অনিয়মিত হবে। কোথায় নেটওয়ার্ক পাবো, কোথায় ক্যামেরা নিয়ে কাজ করতে পারবো জানি না। চেষ্টা করব আপনাদের জন্য অনুষ্ঠান আনার প্রতিদিনই, কিন্তু সেটা যে এখনই বলে মানে সম্ভব হবে না সেটা বলে দিতে পারি। নিয়মিত অনুষ্ঠান আনা সম্ভব হবে না আগামী 7 দিন। আগামী 7 দিন মানে ধরে নিন আগামী সোমবার থেকে আমরা মোটামুটি আবার নিয়মিতভাবে অনুষ্ঠান করতে পারবো, আশা করা যাচ্ছে। তবে যদি মাঝখানে কলকাতায় কখনো ফিরি, স্টুডিওতে বসে আবার আপনাদের জন্য অনুষ্ঠান করব। আজ এই পর্যন্ত। অনিয়মিত দেখা হলো, দেখা কিন্তু হবে। নমস্কার।